আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ছাদে বা বারান্দায় টবে উচ্ছে বা করল্লা এটা আমরা কিভাবে চাষ করব এবং এর সম্পূর্ণ পরিচর্যা কিভাবে করব। প্রথমে বলছি করল্লা বা উচ্ছে গাছের জন্য আমরা কিভাবে মাটি প্রস্তুত করব। করল্লা কিন্তু প্রায় সব ধরনের মাটিতেই কিন্তু চাষাবাদ করা যায়, তবে দোআঁশ বা বেলে দোআঁশ এই ধরনের মাটিতে করল্লা বা উচ্ছেটা ভালো হয়। সেক্ষেত্রে 50%-এর মতো মাটি আর 50%-এর মতো আমরা গোবর সার কিংবা ভার্মিকম্পোস্ট কিংবা পাতা পচা সার নিতে পারি। সেই সাথে মাটি অনুপাতে আমরা কিছুটা ডিমের খোসার গুঁড়ো সার মিশিয়ে চারা বা বীজ বপনের 4-5 দিন আগে মাটিটা প্রস্তুত করে ফেলতে পারি। আর মাটিটাকে আমরা ঝুরঝুরে করে প্রস্তুত করব। এরপরে টব নির্বাচনের ক্ষেত্রে আমরা যে কোনো মাটির টব বা প্লাস্টিকের টব, বস্তা এই ধরনের জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারি। 20 কেজি পরিমাণে মাটি ধরে এই ধরনের টব আমরা নির্বাচন করব। যেহেতু লতানো গাছ, মাটি বেশি হলে গাছ বেশি বাড়বে এবং ফলনও ভালো হবে। তো অন্ততপক্ষে 20 কেজি মাটি ধরে এই ধরনের টব কিন্তু নির্বাচন করতে হবে। আর বেশি যদি মাটি ধরে তাহলে তো আরও বেশি ভালো। আর টব বা বস্তা আমরা যেটাই নেই না কেন সেটাতে কিন্তু ফুটো থাকতে হবে, যাতে করে অতিরিক্ত পানিটা সরে যেতে পারে। এরপরে যদি আমরা বীজ বপন করি সেই ক্ষেত্রে বীজটাকে কিন্তু বপনের 24 ঘন্টা আগে আমরা পানিতে ভিজিয়ে রাখবো। তারপরে সেই বীজটা বপন করব। আর যদি আমরা চারা রোপণ করি, তবে যদি চারাটা এরকম হয় যে আমরা নার্সারি থেকে কিনে নিয়ে আসতেছি, তাহলে নার্সারি থেকে কিনে নিয়ে এসেই আমরা চারা রোপণ করে দেব না। নার্সারি থেকে কিনে নিয়ে এসে আমরা অন্ততপক্ষে 5-6 দিন নর্মালি রাখবো, তারপরে চারাটাকে রোপণ করব। অনেকবার এই বিষয়ে বলেছি যে নার্সারি থেকে নিয়ে এসেই সাথে সাথে চারা রোপণ না করতে। সেটা যে কোনো গাছের চারাই হতে পারে, কারণ আমাদের যেমন সবার সব জায়গায় মানিয়ে নেওয়ার ক্ষমতা নেই, ঠিক তেমনি গাছেরও কিন্তু সব গাছের সব জায়গায় মানিয়ে নেওয়ার ক্ষমতা নেই। তাই এটা একটা রিস্ক থেকে যায় যে যখন আমরা যদি চারাটা নিয়ে এসেই সাথে সাথে গাছটা লাগিয়ে দিই, সেক্ষেত্রে মারা যাওয়ার কিন্তু একটা রিস্ক থেকে যায়। নাও যেতে পারে, তবে যেতেও কিন্তু পারে। তাই বলি যে অন্ততপক্ষে 5-6 দিন এমনি রাখুন, সেমি শেডে রাখুন, তারপরে চারাটা রোপণ করুন। চারা রোপণের পরে যদি বীজ করেন তাহলে তো অসুবিধা নেই। আর যদি চারা রোপণ করেন তাহলে যদি সেটা গরমকাল হয়ে থাকে, তাহলে যেটা করবেন টবটাকে কয়েকদিন 4-5 দিন একটু সেমি শেডে রেখে দেন, রোদ রাখবেন। আর যদি এরকম হয় যে না, টবটা আমি নাড়াতে পারবো না, নাড়ানোতে অসুবিধা আছে, তাহলে কিছু আপনার শুকনো পাতা দিয়ে মাটিটাকে ঢেকে দেবেন যদি গরমকাল হয়। হ্যাঁ, আর যদি এমনি নর্মাল শীতকাল হয় তাহলে কোনো সমস্যা নাই। এরপরে 5-6 দিন পরে এটাকে কিন্তু ফুললি সানলাইটে রাখতে হবে। অন্ততপক্ষে 6 ঘন্টা রোদ থাকে এমন জায়গায় কিন্তু করলা বা উচ্ছে গাছটা রাখতে হবে। কারণ এটা যদি আমি সঠিক রোদ না পাই, পর্যাপ্ত পরিমাণে রোদ না পাই, তাহলে কিন্তু গাছটিতে পর্যাপ্ত পরিমাণে ফলন আসবে না। চারা বা বীজ থেকে যে চারাটা হবে সেটা যখন আস্তে আস্তে একটু বড় হতে থাকবে, তখন কিন্তু গাছে খুঁটি লাগিয়ে দিবেন এবং মাচা করে দিবেন। যেহেতু এটা লতানো গাছ, যতটা আপনার খুঁটি বা মাচা পাবে ততই কিন্তু এটা ছড়ানোর সুযোগ পাবে। আর যত বেশি গাছটা ছড়ানোর সুযোগ পাবে তত কিন্তু গাছে ভালো ফলন আসবে। আচ্ছা, সেই সাথে আরেকটা জিনিস করবেন। যেহেতু আমরা টবে গাছ লাগাচ্ছি, টবে গাছ লাগানোর ক্ষেত্রে 1G 2G 3G কাটিংটা করে দেবেন। অর্থাৎ গাছটির বয়স যখন 20-25 দিন হয়ে যাচ্ছে বা গাছে যখন 20-25টার মতো পাতা হয়ে যাবে, তখন গাছের যে মাথাটা আছে সেটা একটু ভেঙে দেবেন, যেটাকে আমরা 1G কাটি বলি। আর এরপরে যখন আবার নতুন নতুন শাখা প্রশাখা বের হবে, সেখান থেকে আবার একটু আপনার গাছের মাথাটা ভেঙে দিবেন, যেটাকে আমরা 2G কাটিং বলি। সেমভাবে আবার 3G কাটিং করবেন। এতে হয় কি, মানে কাটিংগুলো করলে আপনার গাছে আপনার বেশি ডালপালা মেলে। এবার বলছি সারের বিষয়ে। গাছটি যখন আমরা রোপণ করেছি তখন কিন্তু অলরেডি আমরা গোবর সার এবং ডিমের খোসার গুঁড়ো সার দিয়ে গাছটিকে বসিয়েছি। এরপরে সার বলতে মানে এটা আপনাদের উপর নির্ভর করবে। যদি দেখেন যে গাছটার বয়স যখন মোটামুটি 1 মাস হয়ে যাচ্ছে, যদি দেখেন যে গোড়ার থেকে মাটিটা কিছু সরে গেছে,
অনেক সময় যেটা হয় যে লতানো গাছগুলোতে যখন গাছগুলো বৃদ্ধি পায় বড় হয় তখন দেখা যায় যে গোড়ার দিকে হচ্ছে যে একটু খালি হয়ে যায়, মাটি কম থাকে। যদি সেরকম মনে করেন তাহলে যেটা করবেন, আবারও সেম সেই গোবর সার এবং হচ্ছে যে মাটি মিক্সড করা যে সারটা ছিল যেটা আপনারা গাছ রোপণের সময় ব্যবহার করেছিলেন, সেটা কিন্তু আবার গাছের গোড়ায় একটু দিয়ে দিতে পারেন। আর মোটামুটি যখন হচ্ছে 20-25 দিন হয়ে যাবে তারপর থেকে নিয়মিত হচ্ছে আপনারা তরল জৈব সার দিতে পারেন। তরল জৈব সার বলতে হচ্ছে আপনারা কলার খোসার তরল জৈব সার বা পেঁয়াজের খোসার তরল জৈব সার কিংবা আপনাদের সবজি খোসার তরল জৈব সার, এই সারগুলো কিন্তু নিয়মিত প্রতি 15 দিন অন্তর অন্তর ব্যবহার করবেন। বিশেষ করে আপনার গাছে যখন ফুল আসা শুরু করবে তখন কিন্তু অবশ্যই আপনাকে কলার খোসার তরল জৈব সারটা ব্যবহার করতে হবে, কারণ কলার খোসার তরল জৈব সারে হচ্ছে পটাশিয়াম থাকে। এটা শুধু আপনার গাছে ফুল আনতে না, ফুলটা যেন গাছের সাথে থাকে এবং সেই ফুলটা থেকে যেন আপনার ফল আসে এবং ফলটাও যেন গাছটা ধরে রাখতে পারে, সেই জন্য কিন্তু এই কলার খোসার তরল জৈব সার খুবই কাজে লাগে। এই তরল জৈব সারগুলো আসলে কিভাবে তৈরি করে, কিভাবে প্রয়োগ করে আর কিভাবে এটা বানাতে হয় সেগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে। ওই ভিডিওগুলো দেখতে চাইলে যেটা করবেন, আমার চ্যানেলে যাবেন, চ্যানেল থেকে প্লেলিস্টে যাবেন, প্লেলিস্টে গেলে কিন্তু জৈব সার নামে একটি প্লেলিস্ট পেয়ে যাবেন। সেখানে কিন্তু আমার এই তরল জৈব সারের সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন। করলা গাছে কিন্তু পোকার আক্রমণ হয়, এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। করলা গাছে পোকার আক্রমণের সমস্যা হয়, তাই নিয়মিত জৈব কীটনাশক বা ঘরোয়া উপায়ে যে কীটনাশকগুলো হয়, বিশেষ করে নিম কীটনাশক যেটা আছে, এই সারটা কিন্তু প্রতি 10 থেকে 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করে দেবেন। এই সার মানে কীটনাশকগুলো কিভাবে তৈরি করে সেগুলো নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, প্রয়োজনে কিন্তু দেখে নিতে পারেন। আসলে একবার পোকামাকড়ের আক্রমণ হয়ে গেলে আমাদের সমস্ত আসলে চেষ্টাই বা আমাদের কষ্টই আসলে বৃথা হয়ে যায়, তাই এই বিষয়ে একটু নিয়মিত আসলে সতর্ক থাকতে হয়। তাছাড়া করলা বা উচ্ছে গাছটা যখন আসলে এটা যেহেতু লতানো গাছ, এটা যখন বড় হতে থাকে তখন কিন্তু অপ্রয়োজনীয় এবং লতা মানে মরা লতা পাতা দেখা যায় অনেক হয়ে যায়। এগুলো কিন্তু নিয়মিত একটু পরিষ্কার করে দিতে হয়, কারণ এগুলো পরিষ্কার না করলে আসলে পোকামাকড়ের আক্রমণও কিন্তু বেশি হয়। আর অলওয়েজ মানে যে কোনো গাছ, এটা শুধু করলা গাছ না, যে কোনো গাছের গোড়াটা একটু পরিষ্কার রাখা। কারণ গোড়ায় মানে গোড়ায় যদি দেখা যায় যে অনেক আগাছা জন্মে গেছে বা হচ্ছে গাছের মরা লতাপাতা দিয়ে ভরে গেছে, সেই ক্ষেত্রেও কিন্তু আসলে অনেক সময় পোকার আক্রমণ হতে থাকে। তাই সবসময় গোড়াটা একটু পরিষ্কার রাখবেন, নিড়ানি দিয়ে একটু নিড়িয়ে দিবেন। যদি আগাছা জন্মায় তাহলে সেটাগুলোকে উপড়ে ফেলে দিবেন। মনে রাখবেন, গোড়াটা যদি পরিষ্কার থাকে তাহলে অনেক ধরনের রোগবালাই পোকামাকড়ের উৎপাত থেকে কিন্তু বাঁচা যায়। শেষে একটা কথা বলবো, সেটা হচ্ছে নিয়মিত করলা গাছে পরিমাণ মতো পানি দিতে হবে। আমি একটা শব্দ বলেছি, পরিমাণ মতো পানি দিতে হবে। অর্থাৎ খুব বেশি পানি দেওয়া বা খুব কম পানি দেওয়া সেটা করা যাবে না। পরিমাণ মতো পানি দিব যাতে করে সবসময় মাটিতে একটু ময়েশ্চার থাকে। তবে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, করলা গাছে কিন্তু গোড়া পচার সমস্যা দেখা দেয়। তাই হচ্ছে সবসময় খেয়াল রাখতে হবে যেন গোড়ায় কখনো পানি জমে না থাকে। এই জন্যই আসলে আমি বলেছিলাম যে টবে যেন ফুটো থাকে, অর্থাৎ ড্রেনেজ সিস্টেমটা যেন ভালো থাকে। আর এটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যাতে করে গোড়ায় পানি জমে না থাকে। গোড়ায় পানি জমলেই কিন্তু হচ্ছে গোড়া পচা সমস্যা দেখা দেবে। করলা গাছ নিয়ে কিন্তু আমার চ্যানেলে আরেকটা ভিডিও আছে, আমি সেই ভিডিওতে দেখিয়েছিলাম যে মাত্র 41 দিনে কিভাবে আমি করলা গাছে করলা পেয়েছি, অর্থাৎ 41 দিনে কিভাবে করলা চাষ করেছি। ওই ভিডিওটা কিন্তু আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন, তাহলে আরও অনেক কিছু জানতে পারবেন। অর্থাৎ প্র্যাকটিক্যালি আমি কিভাবে রোপণ করেছিলাম এবং তারপরে ডে বাই ডে গোটা 41 দিন আমি কিভাবে গাছটা যত্ন নিয়েছি সেই সেই সমস্ত জিনিস কিন্তু আপনারা প্র্যাকটিক্যালি দেখতে পাবেন। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন, ভালো না লাগলে একটি ডিসলাইক করে দিন। আর হ্যাঁ, বি পজিটিভ।